হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 7 এর রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভের 4 নম্বর স্কুলের যে ইংরেজির প্রশ্নটা আছে সেটা আমি সলিউশন করব। তো চলো শুরু করা যাক। দেখো 4 নম্বর স্কুল ফালাকাটা গার্লস হাই স্কুলের যে মডেল সেটটা আছে ইংলিশের, সেটাতে প্রথমে দেখো সিনটা কোথা থেকে দেওয়া আছে। ফাদার উলফ woke up from his day's rest. He scratched himself yawned. আচ্ছা, মোগলি অ্যামাং দ্য উলফস এখান থেকে এটা দেওয়া হয়েছে। আহ, তোমরা সবাই সকলেই এটা পড়েছো। তবুও আমি একবার তোমাদেরকে এটা পড়ে বাংলা মানেটা বলে তারপরে এর যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা করব, ঠিক আছে? তো দেখো কি বলছে, প্রথম পার্টেই দেওয়া আছে। স্টোরিটাও তোমরা যখন পড়বে দেখবে প্রথম পার্টেই এটা দেওয়া আছে। ফাদার উলফ woke up from his day's rest. He scratched himself, yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. নেকড়ে বাঘ, বাবা নেকড়ে বাঘের কথা বলা হচ্ছে, ফাদার উলফ। সে কিনা উঠেছে, ঘুম থেকে উঠেছে, সারাদিনের যে ক্লান্তি, সারাদিনের যে বিশ্রাম, তারপরে ঘুম থেকে উঠেছে। এবারে ওঠার পরে কি বলছে, হি স্ক্র্যাচড হিমসেলফ, নিজেকে আঁচড় দিচ্ছে, ইয়ন্ড মানে হাই তুলছে, অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ, হাত পা ছাড়িয়ে দিচ্ছে, ওয়ান আফটার দি আদার, একটার পর একটা, টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস। ইন দেয়ার টিপস অর্থাৎ গুহার যে মানে মুখটা, সেই মুখে আর কি, তারা যে গুহায় আছে সেই মুখটাতে যাতে ওই স্লিপি ফিলিং, একটা যে ক্লান্তি ভাবটা থাকে ঘুম থেকে ওঠার পরে, সেটা যাতে কেটে যায়, অলসতা যে একটা ভাব একটা হয়, সেটা কাটানোর জন্য এগুলো করছিল। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস আর ফোর টাম্বলিং স্কোয়েলিং কাবস। আচ্ছা, মাদার মা নেকড়ে কি করছিল, তার যে বড় ধূসর রঙের নাকটা, সেটা কি চারটে ওই ছোট ছোট কাব, অর্থাৎ নেকড়ের যে বাচ্চাগুলো আছে সেটাকে কাব বলছে, তাদের যে টাম্বলিং অ্যান্ড স্কোয়েলিং মানে গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি খাওয়া সেই বাচ্চাগুলো, আর স্কোয়েলিং মানে চিৎকার করছে আর কি, এই বাচ্চাগুলোর ওপরে তার ওই নাকটা ফেলে শুয়ে আছে। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ ওয়ার দে অল লিভড। চাঁদটা দেখা যাচ্ছে তাদের ওই গুহার একদম মুখে, যেখানে তারা থাকে সেই গুহার একদম মুখে আর কি, সম্মুখে চাঁদটা দেখা যাচ্ছে। অগ্রা সেইড ফাদার উলফ, ফাদার উলফ বলছে, অগ্রা, ইট ইজ টাইম টু হান্ট অ্যাগেইন। এই সময়টা আবার এসছে কি, হান্ট করা, শিকার করা, শিকারে যাওয়ার। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল when a little shadow with a bushy tail crossed the threshold and wind. কি বলছে দেখো, হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল। আচ্ছা, স্প্রিং মানে হচ্ছে লাফিয়ে উঠলো, আর ডাউন হিল মানে নিচের দিকে, সে না লাফিয়ে নিচের দিকে নামছে। যে সময় নামছে, when a little shadow with a bushy tail, একটা ঘন আকারের একটা লেজ, সে তার যে ছায়াটা সেটা কিন্তু তাদের থ্রেশহোল্ড মানে তাদের ওই যে এলাকাটা, সেই এলাকাটা দিয়ে পেরিয়ে গেল, অ্যান্ড উইন্ড, ঠিক আছে, মানে গনগন গনগন করে আর কি, ঠিক আছে, গজগজ করছে আর কি। তো এই অবস্থায় এটা স্টার্ট হচ্ছে, এটা মানে এই স্টোরিটা এই অবস্থাতে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো মোগলি অ্যামাং দ্য উলফস, এটা তোমরা কার্টুন বা অন্যান্য মুভিতেও তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। মোগলি অর্থাৎ সেই ছোট্ট একটা বাচ্চার স্টোরি, যে কিনা জঙ্গলে হারিয়ে যায়, সেই জঙ্গলে তারপরে এই উলফস যারা নেকড়েগুলো আছে তারা তাকে বড় করে তোলে, হ্যাঁ? তারপরে একটা বাঘ আছে, সেই বাঘটার শের খায় বাঘটার নাম, তার সাথে একটা সেই লড়াইয়ের ব্যাপারটা। তো এটা নিয়েই স্টোরিটা আছে, ঠিক আছে? তো এবার দেখো এখানে প্রশ্নগুলো কি আছে আমরা একটু দেখি, ডিসকাস করি, আর তারপর একে একে করে আমরা করব, ঠিক আছে? দেখো প্রথমে কি আছে দেখি। ফাদার উলফ স্ক্র্যাচড হিমসেলফ, yawned অ্যান্ড স্প্রেড আউট। নিজেকে আঁচড় দিচ্ছিল, হাই তুলছিল, অ্যান্ড স্প্রেড আউট, স্প্রেড আউট মানে কি ছাড়িয়ে দিচ্ছিল, স্প্রেড আউট হিজ পজ, দেখো এখানে প্রথমেই দেওয়া আছে, অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ আদার ওয়ান আফটার দি আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপ। তাহলে এই লাইনটা আমরা এখান থেকে তুলব। স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দি আদার টু get rid of the sleepy feeling
ইন দেয়ার টিপস। টিপস মানে বললাম ওই যে ওদের গুহার যে মুখটা, গুহার যে সম্মুখ ভাগটা সেটাকে বলছে টিপস। ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন, drooping across her four tumbling squalling cubs. Drooping across her four tumbling squalling cubs. হুম। মানে কি বলছে দেখো, সেই ৪ টে যে গড়গড়িয়ে যাওয়া মানে গড়াগড়ি খাচ্ছে, চিৎকার করছে, হ্যাঁ? এই ধরনের যে মানে ওই ছোট, ছোট বাচ্চাগুলো, নেকড়ের বাচ্চাগুলো কাবস আছে। তো তার উপরে কি করছে? ড্রুপিং অ্যাক্রস মানে ওই ফেলে দেওয়া আছে। বড় যে নাকটা ছিল ধূসর রঙের নাকটা, সেটা মাদার উলফ সেটা নিয়ে শুয়ে আছে। সেটা ফেলে শুয়ে আছে। তো সেটাই আমাদের লিখতে হবে। ড্রুপিং অ্যাক্রস আর 4 টাম্বলিং স্কোয়েলিং কাবস, মাদার উলফ শুয়ে আছে। মানে ওইভাবেই শুয়ে আছে। তাহলে মাদার উলফ লাইড। ঠিক আছে? মাদার উলফ শুয়ে আছে। আচ্ছা। বি, বি এর দাগে ১ম টা কি বলেছে? টি আচ্ছা ট্রু ফলস করতে হবে। সাপোর্টিং দিতে বলেনি। দ্য মুন রেইজড বিহাইন্ড দ্য কেভ। চাঁদটা ওই ওদের যে গুহাটা আছে তার পেছন দিকে উঠেছিল। তা ছিল না? এটা ছিল না। এটা ছিল কি? সম্মুখে। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ। তার মানে কি? গুহার একদম মুখে। তার মানে এটা হবে ফলস। বিহাইন্ড দ্য কেভ তো নয়। একদম সম্মুখে। চাঁদরা উঠেছিল গুহার একদম সম্মুখ দিয়ে, সামনে দিয়ে। ফাদার উলফ ওয়াজ গোইং টু স্প্রিং ডাউনহিল। ইয়েস, ইট ইজ ট্রু। ফাদার উলফ অর্থাৎ বাবা নেকড়ে সে কি নিচের দিকে লাফিয়ে উঠেছিল। মানে লাফিয়ে নিচের দিকে নেমেছিল। স্প্রিং ডাউনহিল। তো এটা ট্রু। এখানেই দেওয়া আছে দেখো। হি ওয়াজ গোইং টু স্প্রিং ডাউনহিল when a little shadow with a bushy tail crossed the threshold and went. ঠিক আছে? তাহলে এটা তোমরা খাতায় তুলে নাও। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। চলো সি এর দাগ। প্রথমে কি বলেছে? হোয়াট ডিড দ্য ফাদার উলফ ডু আফটার ওয়েকিং আপ ফ্রম হিজ ডেইজ রেস্ট। মানে ফাদার উলফ দিনের যে বিশ্রাম, দিনের যে ক্লান্তি, সেই দিনের বিশ্রামের পরে ওঠার পরে ফাদার উলফ কি করে? দেখো ১ম এই দেওয়া ছিল হি স্ক্র্যাচড হিজ আ দেওয়া ছিল হি স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out. তাহলে আমরা এটাই লিখব। ফাদার উলফ scratched himself, yawned and spread out his paws one after the other after waking up from his day's rest. তাহলে কি লিখলাম? Father Wolf scratched himself, yawned, and spread out his paws one after the other after waking up from his day's rest. ঠিক আছে?
ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। হু ইজ দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সট? আচ্ছা, অথরের নাম কি? অথরের নাম আর টেক্সটের নাম বলেছে। তাহলে টেক্সটের নাম 'মোগলি অ্যামং দ্য উলফস' আর অথরের নাম হচ্ছে 'রুডিয়ার্ড কিপলিং'। তাহলে আমরা লিখব দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট ইজ রুডিয়ার্ড কিপলিং। অ্যান্ড দ্য নেম অফ দ্য টেক্সট ইজ মোগলি অ্যামং দ্য উলফস। আচ্ছা, একটা কথা বলে দিই তোমাদের। এইরকম যখনই আ টেক্সটের নাম চাইবে তখন তোমরা কিন্তু অলওয়েজ ইনভার্টেড কমার মধ্যে তোমরা রাখবে। কোটেশনের মধ্যে রাখবে। ঠিক আছে? আর কি? আরেকটা জিনিস যেটা হচ্ছে পরীক্ষাতে প্রায়ই এই টেক্সটের নাম এবং আ অথরের নাম এই দুটো কিন্তু কোয়েশ্চেনে আসছে। তাহলে এই দুটো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। প্রত্যেকটা টেক্সটের নাম ভালো করে, তাদের স্পেলিং ঠিকঠাক করে আমাদের লিখতে হবে। আর পোয়েটের নাম এটা কিন্তু আমাদের লিখতে হবে। মানে পড়ে রাখতে হবে। ঠিক আছে? পরীক্ষাতে আসছে এগুলো। আচ্ছা, এটা তোমরা খাতায় তুলে নাও। এবার এখানে যে পোয়েমটা আছে, তোমাদের সিলেবাসে একটাই পোয়েম আছে। সেই পোয়েমটা আমরা এবার পড়ব। আগের ভিডিওগুলোতেও আগের যে মডেলগুলো ছিল সেগুলোতেও কিন্তু আমি এই পোয়েমটা পড়েছি। ঠিক আছে? পোয়েমটা পড়েছি। তোমরাও সবাই পড়েছো নিশ্চয়ই এই পোয়েমটা। এই পোয়েমটা হচ্ছে 'দ্য ভাগাবন্ড', তাই না? তো এই পোয়েম থেকে কি প্রশ্ন আসে সেগুলো তো আমরা করব। কিন্তু তার আগে যে ৪ লাইন দেওয়া আছে স্ট্যানজাটা সেটা আমরা পড়ব। পোয়েমটা আরেকবার বলে দিই, এই পোয়েমটা কি নিয়ে? এটা হচ্ছে ভ্যাগাবন্ড অর্থাৎ হচ্ছে ভবঘুরের যে ইচ্ছা, ভবঘুরের যে চাওয়া সেটা নিয়েই এই পোয়েমটা আরকি। তো ভবঘুরে কি চায় না, ভবঘুরে কি চায়? এখানে দেখো বলছে, "নর আ ফ্রেন্ড টু নো মি, ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, নর আ ফ্রেন্ড টু নো মি।" আচ্ছা, এখানে একটু কি বলছে আমি একটু বলে দিই। যে এখানে পোয়েট অর্থাৎ ভবঘুরে সে কি চাইছে না? যে ওয়েলথ আমার সম্পত্তি চাই না, হোপ চায় না, আশা চায় না, ভালোবাসাও চায় না। নর আ ফ্রেন্ড টু নো মি। আমাকে কোনো বন্ধু চিনুক, আমাকে কোনো বন্ধু জানুক, সেটাও আমি চাই না। তাহলে কি চাই? অল আই সিক, শুধু আমি চাই দ্য হেভেন অ্যাবভ। হেভেন কথাটা মানে এখানে আকাশকে বোঝাচ্ছে। আমি শুধু চাই আকাশটা আমার মাথার উপরে থাকুক অ্যান্ড দ্য রোড বিলো মি, আর আমার পায়ের নিচে যেন রাস্তাটা থাকে। তাহলে এই যে ভবঘুরে এটার বিষয়বস্তু, যে মূল যে থিমটা এই পোয়েমটার, সেটা হচ্ছে যে পোয়েট অ্যাজ আ ভ্যাগাবন্ড চাইছে কি যে নেচারের কাছাকাছি থাকতে। কোনো ওয়েলথি, কোনো লাক্সারি এসব কিছু আমার চাই না। শুধু আমি নেচারকে নিয়ে থাকবো। ব্যাস এইটুকুই হচ্ছে চাইছে পোয়েট। তো এখানে পুরো পোয়েমটা আমরা অন্যান্য মডেলও আমরা পড়েছি বাকি স্ট্যানজা গুলো। এরপরে যে মডেলগুলো আসবে সেখানেও অন্য স্ট্যানজা গুলো পড়বো। তাছাড়া তোমরা সবাই এটা পড়েছো। ঠিক আছে? তো এবার দেখো এখান থেকে কি প্রশ্ন আছে আমরা একটু ডিসকাস করি আর সলিউশন করব এটা দেখো। ১ম প্রশ্নটা কি বলেছে? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ওয়ার্ড হেভেন? আমি বলে দিলাম হেভেন কথাটার মানে এখানে কি বলতে চাইছে? আকাশটা। তাহলে দ্য পোয়েট মিনস স্কাই বাই দ্য ওয়ার্ড হেভেন। এটাকে একটু উল্টো করেও লিখতে পারবে। কিরকম? যে হেয়ার দ্য পোয়েট, হেয়ার বাই দ্য ওয়ার্ড হেভেন দ্য পোয়েট মিনস দ্য স্কাই।
আচ্ছা, হেয়ারটাকে এখানে নিয়ে এসো। দ্য পোয়েট হেয়ার দ্য পোয়েট হেয়ার means the sky by the word heaven, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড? কোন জিনিসগুলো ভ্যাগাবন্ডের মনে কোনো আগ্রহ তৈরি করছে না, আগ্রহ তৈরি করতে পারে না? তাহলে কোন জিনিসগুলো? এই যে ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ নর আ ফ্রেন্ড টু নো মি, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো পোয়েটের মধ্যে কিন্তু কোনো আগ্রহ সৃষ্টি করতে পারছে না। তাহলে আমরা কি লিখবো? ওয়েলথ, হোপ, লাভ অ্যান্ড ফ্রেন্ড are the things that do not interest the vagabond. ভাগ- vagabond ইন্টারেস্ট, আমি বলছি দাঁড়াও। ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, দেখো ভ্যাগাবন্ড মানে আমি কি বলেছিলাম? ভবঘুরে। ভবঘুরে অর্থাৎ যে উদ্দেশ্যহীনভাবে তার জীবনটা পরিচালনা করে। আজ এখানে, কাল ওখানে। তার কোনো বিলাসিতা নেই, তার কোনো চাহিদা নেই। তাহলে এইরকম একটা মানুষের, এইরকম একটা মানুষ যার কিনা কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকবে না, কোন জিনিসের প্রতি কোনো আগ্রহ থাকবে না, ইচ্ছা থাকবে না, সেটা হচ্ছে কি? ওয়েলথ, সম্পত্তি, আশা, ভালোবাসা না বন্ধু। এইসব কোনো জিনিসের প্রতি তার কিন্তু কোনো রকম আগ্রহ থাকবে না। শুধুমাত্র আগ্রহ থাকবে কি? নেচারের কাছাকাছি থাকা। ঠিক আছে? তাহলে এই পোয়েমটাতে সেটাই আমরা পড়েছি যে নেচারের কতটা কাছাকাছি থাকতে চাইছে এখানে পোয়েট। ঠিক আছে? পরে যখন আমরা আরেকটা মডেল পাবো, সেই মডেলেও আমরা এই পোয়েমটা আবার ফার্দার ডিসকাস করব। আগেও ডিসকাস করেছি, পরেও ডিসকাস করব। তাছাড়া তোমরা রেগুলার এই পোয়েমটা পড়ছো। ঠিক আছে? হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম? দেখো আবার ওই একই ধরনের প্রশ্ন। পোয়েমের নাম, অথরের নাম এগুলো কিন্তু আসছেই। তাহলে দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ রবার্ট লুইস স্টিভেনসন। আরেকটা প্রশ্ন আছে, অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ভ্যাগাবন্ড। বারবার বলছি তোমাদের, যখনই পোয়েমের নাম অথবা উম, গল্পটার নাম যদি দিতে বলে, অলওয়েজ কিন্তু তোমরা কোটেশনের মধ্যে দিবে। সিঙ্গেল কোটেশনের মধ্যেই দেওয়াটা সবচেয়ে ভালো। ঠিক আছে? তাহলে এটা তোমরা খাতার মধ্যে তুলে নাও। ওকে, এবার দেখো আনসিনটা আছে, আনসিনটা আমরা পড়বো। চলো। অশোকা, সম্রাট অশোকের নিয়ে এটা আছে। পপুলারলি নোন অ্যাজ অশোকা দ্য গ্রেট, মহান যে অশোক, সম্রাট অশোকের কথা বলা হচ্ছে, তোমরা ইতিহাসে পড়ে থাকবে। ওয়াজ দ্য থার্ড এম্পায়ার অফ দি মৌরিয়ান ডাইনেস্টি, অর্থাৎ মৌর্য বংশ যেটা ছিল তার তৃতীয় যে সম্রাট ছিল তার নাম ছিল অশোকা, মহান সম্রাট অশোক। অফ মগধা, কোন কিংডম? মগধা সাম্রাজ্যের যে বংশটা ছিল, মৌর্য বংশ, সেই মৌর্য বংশের কিন্তু
তৃতীয় সম্রাট ছিল সম্রাট অশোক। He ruled the entire Indian subcontinent during 268 to 232 BCE. তিনি রাজত্ব করেছিলেন সমগ্র ভারতীয় উপমহাদেশের উপরে। সাবকন্টিনেন্ট কথাটার মানে হচ্ছে উপমহাদেশ। কোন সময়টা? ডিউরিং 268 টু 232 BCE। আচ্ছা, BCE মানে বিফোর দি কমন এরা। মানে এই যে কমন এরা, এই যে আমরা 2021, 22, 23, 24, 25, 26 এটাকে বলছি কমন এরা, যেটা চলছে। তাহলে এর আগে, মানে এর ২০০০ বছর আগে ছিল এটা, কমন এরার আগে। তো সেটাই বলছি যে বিফোর কমন এরা। মানে যীশুখ্রিস্টের জন্মের প্রায় ২৬৮ বছর আগে থেকে ২৩২ বছর আগে পর্যন্ত সেই সময়টাতে ভারতীয় উপমহাদেশের উপরে তিনি রাজত্ব করেছিলেন। কে? না সম্রাট অশোক। দ্য ওয়ার্ড অশোকা ইন সংস্কৃত মিনস ওয়ান উইদাউট সরো। এই যে কথাটা অশোকা, এই কথাটার সংস্কৃতের কি মানেটা হচ্ছে যে ওয়ান উইদাউট সরো, যার কোনো দুঃখ নেই। শোক মানে দুঃখ। তাহলে অশোক মানে হচ্ছে যার কোনো দুঃখ নেই। এটা সংস্কৃতেই মিনিংটা আসছে। অশোকা ওয়াজ বর্ন ইন 304 BCE। কত সালে জন্মগ্রহণ করেছিল? ৩০৪ BCE, বিফোর দি কমন এরা। ঠিক আছে? অ্যাট পাটলিপুত্র। কোথায়? অ্যাট পাটলিপুত্র টু বিন্দুসারা অ্যান্ড সুভদ্রাঙ্গী। কোথায়? পাটলিপুত্রতে জন্মগ্রহণ করেছিলেন, আর তার বাবার নাম ছিলেন বিন্দুসার অ্যান্ড সুভদ্রাঙ্গী। সুভদ্রাঙ্গী, হ্যাঁ। অশোকাস গ্র্যান্ডফাদার ওয়াজ দ্য ফাউন্ডার অফ দি মৌরিয়ান ডাইনেস্টি। তাহলে অশোকার গ্র্যান্ডফাদার মানে হচ্ছে পিতামহ, মানে দাদুর কথা বলা হচ্ছে। তিনি কে ছিলেন? ফাউন্ডার অফ দি মৌর্য ডাইনেস্টি। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, তাই না? তাহলে অশোকের গ্র্যান্ডফাদারের নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, যদিও এখানে নামটা আমাদের দেয়নি। তো তার গ্র্যান্ডফাদার ছিল মৌর্য বংশের সরি, মৌর্য ডাইনেস্টি অর্থাৎ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। অশোকা ওয়াজ অলসো নোন অ্যাজ চন্দাশোকা। অশোকার আরেকটা নাম ছিল কি? চন্দাশোকা। এই নামেও তিনি পরিচিত ছিলেন। এবার কি বলছে দেখো, অশোকা ডিফিটেড হিজ ব্রাদার্স ফর দি থ্রোন। ওই যে থ্রোন অর্থাৎ কি বলবো, মানে রাজগদি যেটা বলছে, সেখানে ওঠার জন্য কি তার ব্রাদার্স অর্থাৎ ভাইগুলোকে ডিফিট করেছিল, হারিয়েছিল। আফটার দেয়ার ফাদার বিন্দুসারা ডায়েট। তাদের বাবা মারা যাওয়ার পরে, বিন্দুসার ছিল অশোকার বাবা, তার বাবা মারা যাওয়ার পরে তার ভাইদের হারিয়ে তিনি রাজগদিতে কিন্তু সমর্পণ হয়েছিলেন, মানে রাজগদিতে তিনি বসেছিলেন। হি ফট আ ব্রুটাল ওয়ার। একটা খুব ভয়ানক একটা যুদ্ধ তিনি লড়েছিলেন টু ক্যাপচার দ্য কিংডম অফ কলিঙ্গ। কলিঙ্গর যুদ্ধ যদি ইতিহাসে তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে বা উঁচু ক্লাসে তোমরা পড়বে, এখন যদি তোমাদের ক্লাস 7 এর সিলেবাসে না থাকে। কলিঙ্গর যে সাম্রাজ্য সেটা জয় করার জন্য, একটা ভয়ানক যুদ্ধ তিনি কিন্তু লড়েছিলেন। দ্য হোল এরিয়া অফ কলিঙ্গ ওয়াজ প্লান্ডার্ড অ্যান্ড ডেস্ট্রয়েড। পুরো কলিঙ্গ যে জায়গাটা ছিল সেটাকে কি লুটপাট করা হয়েছিল। প্লান্ডার মানে হচ্ছে লুটপাট করা, ডেস্ট্রয়েড পুরোপুরি ধ্বংস করা হয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়ার কিল্ড। হাজারো লাখো মানুষ মারা গিয়েছিল। অ্যান্ড টেকেন অ্যাজ প্রিজনার্স। তাদেরকে বন্দি বানানো হয়েছিল ডিউরিং দিস কনকোয়েস্ট, এই যুদ্ধের সময়ে। তাহলে কি এতটা ব্রুটাল হয়েছিল বলছে, বহু মানুষ, থাউজেন্ডস অফ পিপল মানে হাজারো হাজারো মানুষ মারা গিয়েছিল, তাদের বন্দি করা হয়েছিল এই যুদ্ধের সময়। বুঝতে পেরেছো? এবার কি বলছে দেখো, আহ হি ডিড নট ফিল এনি প্রাইড অ্যাট হিজ ভিক্টরি। তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন কিন্তু নিজের প্রতি তার কোনো গর্ব হচ্ছিল না। রাদার আ সেন্স অফ হেভি লস ওভারওয়েল হিম। তাকে একটা যেন উম, যে আমি কিছু একটা মানে খুব বড়সড় একটা হারিয়ে ফেললাম, মানে প্রচুর পরিমাণে আমার ক্ষতি হয়ে গেল, এইরকম একটা চিন্তা ভাবনা, এরকম একটা ভাবনা তাকে কিন্তু বিতাড়িত করছিল, তাকে কিন্তু বারবার এটা কিন্তু তার মনে আসছিল। আফটারওয়ার্ড সেকেন্ড বাই দ্য ডিভাস্টেশন অফ দ্য ওয়ার। এই যে যুদ্ধ, তার যে ধ্বংসাত্মক যে পরিণতি হয়েছিল, তার ফলে তিনি অনেকটা, তাকে অনেকটা নাড়িয়ে দিয়েছিলেন। মানে ভেতর থেকে তিনি অনেকটা মানে নাড়িয়ে দিয়েছিলেন আরকি। হি ডিসাইডেড টু বিকাম আ বুদ্ধিস্ট। বৌদ্ধ ধর্ম যারা পালন করে, বৌদ্ধ ধর্ম যারা বৌদ্ধ ধর্মর সাথে জড়িত তাদেরকে বুদ্ধিস্ট বলে। তো তারপরে তিনি একটা বৌদ্ধ ধর্মে আরকি তিনি দীক্ষা লাভ করেন। অ্যান্ড লিড আ লাইফ অফ পিস নট ওয়ার। তারপর তিনি যে জীবনটা কাটিয়েছিলেন সেটা শান্তির একটা জীবন কাটিয়েছিলেন, অ্যান্ড নট ওয়ার, যুদ্ধ নয়। যুদ্ধ নয় কিন্তু শান্তির একটা জীবন তিনি কাটিয়েছিলেন। অশোকা ফোকাসড অন স্প্রেডিং দ্য রিলিজিয়ন অফ বুদ্ধিজম অ্যান্ড মেড বুদ্ধিজম হিজ স্টেট রিলিজিয়ন। অশোকা কি করেছিলেন? যে বৌদ্ধ ধর্মটাকে আরো বেশি পরিমাণে ছড়িয়ে দিতে, অ্যান্ড মেড বুদ্ধিজম অর্থাৎ বৌদ্ধ ধর্মটাকে তার স্টেট রিলিজিয়ন, অর্থাৎ তার ওই যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের স্টেট রিলিজিয়ন মানে প্রধান যে ধর্ম সেটাই কিন্তু পরিণত করেছিল।
মানে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, বাট প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম, সেটা তিনি করেছিলেন। বুঝতে পেরেছো? তাহলে এটা সম্রাট অশোককে নিয়ে লেখা ছিল। এবার এখান থেকে কি, কি প্রশ্ন আছে আমরা একে, একে করব। অশোকা বিলং টু কোন, কোন বংশের মধ্যে তিনি ছিলেন? মৌরিয়ান ডাইনেস্টি ছিল না? মৌরিয়ান। ঠিক আছে? পরেরটা। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অশোকা ইন সংস্কৃত। সংস্কৃতে অশোকা শব্দের মানেটা কি ছিল? ওয়ান উইদাউট সরো, হ্যাঁ না? তাহলে ওয়ান উইদাউট সরো, যার কোনো দুঃখ নেই, সেটাকে বলা হয় অশোক। নেক্সট, অশোকা ফোকাসড অন স্প্রেডিং। কিসে মন দিয়েছিলেন, কিসে লক্ষ্য করেছিলেন? স্প্রেডিং কি? দ্য রিলিজিয়ন অফ বুদ্ধিজম। দ্য রিলিজিয়ন অফ বুদ্ধিজম। বৌদ্ধ ধর্মকে ছড়িয়ে দিতে তিনি চেয়েছিলেন, এটার উপরেই তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন। অশোকা ওয়াজ অলসো নোন অ্যাজ, কি নামে তিনি আরো পরিচিত ছিলেন? চন্দ্রশোকা। চন্দ্রশোকা ছিল না? এই যে চন্দ্রশোকা। ঠিক আছে, হয়ে গেছে। এর দাগের প্রশ্নগুলো সব হয়ে গেল। এরপরে বিয়ের দাগের প্রশ্ন করব, তার আগে তোমরা এটা ভিডিওটা পজ করে খাতায় তুলে নেবে। চলো বিয়ের দাগে কি বলছে একটু দেখি। When and where was Emperor Ashoka born? তাহলে এম্পেরার আর হু আর হিজ প্যারেন্টস। তাহলে এম্পেরার অশোকা কত সালে জন্মগ্রহণ করেছিলেন? ৩২৪, সরি ৩০৪ বিসিই। তাহলে অশোকা was born in 304 বিসিই ইন, কোথায়? পাটলিপুত্র। পাটলিপুত্র। তারপর নেক্সট আরেকটা পার্ট ছিল কোশ্চেনটা, যেটা ছিল হু আর হিজ প্যারেন্টস। প্যারেন্টস বাবা মা কে ছিল, তাই না? হু আর হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস ওয়্যার, তার বাবা মা কি ছিল? বিন্দুসারা অ্যান্ড সুভদ্রাঙ্গী। হিজ প্যারেন্টস ওয়্যার বিন্দুসারা অ্যান্ড সুভদ্রাঙ্গী। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। হোয়েন ডিড অশোকা ডিসাইড টু বিকাম আ বুদ্ধিস্ট? অশোক, সম্রাট অশোক কখন মনস্থির করলেন যে তিনি একজন বুদ্ধিস্ট অর্থাৎ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হবেন? যখন তিনি ওই কলিঙ্গ যুদ্ধের যে ডিভাস্টেশনটা দেখতে পেলেন, যখন যে এত এত ক্ষয়ক্ষতি দেখতে পেলেন, তারপর তিনি ডিসাইড করলেন এটা। তাহলে এটা আমরা কি লিখব? আফটার দি ডিস্ট্রাকশন, আফটার দি ডিস্ট্রাকশন caused by the Kalinga war, Ashoka decided
to become a Buddhist. ঠিক আছে? After the destruction caused by the Kalinga war, Ashoka decided to become a Buddhist. তাহলে দুটো প্রশ্ন হয়েছে। আরো অনেকগুলো প্রশ্ন, না সরি, আরেকটা প্রশ্ন আছে এখানে। এই প্রশ্নটা করব। ৩ এর প্রশ্নটা কি বলছে? দেখো, হাউ ডিড অশোকা অ্যাসেন্ড টু দ্য রয়্যাল থ্রোন? রয়্যাল থ্রোন যেটা ছিল, শাহী যে ওই রাজগদিটা যেটা বোঝাচ্ছে, থ্রোন মানে ওটাই। সেখানে তিনি কিভাবে অবতরণ করেছিলেন? ঠিক আছে? তাহলে তিনি কিভাবে অবতরণ করেছিলেন? তার ভাইদের মেরে, ভাইদের সাথে লড়াই করে সেখানে লড়াইয়ে জিতেন। ভাইদের হারিয়ে কিন্তু তিনি রয়্যাল থ্রোনে এসেছিলেন। তাহলে অশোকা ascended to the royal throne by defeating her brothers after their fathers, ফাদার লিখে অ্যাপোস্ট্রোফি এস, ফাদার্স ডেথ। তাহলে তাদের বাবা মারা যাওয়ার পরে, তাদের বাবা অর্থাৎ বিন্দুসারের মারা যাওয়ার পরে অশোকা, মানে সম্রাট অশোকের কথা বলা হচ্ছে, তিনি তার ভাইদের হারিয়ে কিন্তু রয়্যাল থ্রোনে এসেছিলেন। ঠিক আছে? এবার সি, সি এর দাগে কি বলছে? ট্রু অর ফলস আমাদেরকে দিতে হবে। বিন্দুসারা ওয়াজ নোন অ্যাজ চন্দ্রশোকা। চন্দ্রশোকা নামে কে পরিচিত ছিল? সম্রাট অশোক, তাই না? তাহলে এখানে বলা হচ্ছে বিন্দুসারের কথা, তাহলে এটা ফলস হবে। নেক্সট, অশোকাস ফাদার ওয়াজ দ্য ফাউন্ডার অফ দি মৌর্য ডাইনেস্টি। মৌর্য ডাইনেস্টি অর্থাৎ মৌর্য বংশের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা কে ছিল? সম্রাট অশোকের পিতা? তিনি তো ছিলেন না, তার পিতামহ, দাদু ছিলেন। তাহলে এটাও ফলস হবে। বিন্দুসার অর্থাৎ সম্রাট অশোকের পিতা কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন না, চন্দ্রগুপ্ত মৌর্য মানে সম্রাট অশোকের পিতামহ অর্থাৎ দাদু, তিনিই ছিলেন। অশোকা ওয়াজ ভেরি প্রাউড আফটার হিজ ভিক্টরি ইন দ্য ওয়ার অফ কলিঙ্গ। কলিঙ্গ জয়ের পরে তিনি কি নিজের প্রতি গর্ববোধ করছিলেন? এটাও ফলস হবে। গর্ববোধ কিন্তু তিনি করছিলেন না। তার কি মনে হচ্ছিল যে তিনি একটা বিরাট ক্ষতি করে ফেলেছেন, তাই না? অশোকা স্প্রেড দ্য রিলিজিয়ন অফ বুদ্ধিজম, এটা ট্রু হবে। কোন ধর্মটা তিনি ছড়িয়েছিলেন? বুদ্ধিজম। বুদ্ধিজম ওয়াজ হিজ স্টেট রিলিজিয়ন, হ্যাঁ এটাও। তার তার সাম্রাজ্যের প্রধান যে ধর্ম সেটা কিন্তু বুদ্ধিজম হয়েছিল। ইন দ্য ওয়ার অফ কলিঙ্গ নো পিপল ওয়ার কিল্ড, কোনো মানুষই মারা যায়নি কলিঙ্গ যুদ্ধে, এটাও ফলস হবে। ওখানে ছিল থাউজেন্ডস অফ পিপল ওয়ার ডায়েড, তাহলে এটা ফলস হবে। তাহলে এটা এরকম হলো, প্রথমেরটা ফলস, তারপরটা ফলস, তারপরটা ফলস, তারপরে ট্রু, ট্রু, ফলস। ৪ টে ফলস হয়েছে, ২ টো ট্রু। ঠিক আছে? এবার গ্রামারে চলে যাব। এটাও তোমরা খাতার মধ্যে তুলে নাও। গ্রামারে প্রথমে কি বলেছে? কারেক্ট ফর্মস অফ ভার্বস, অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। এটা দেখো, অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ, এখানে স্পিকটা স্পিকই থাকবে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। নেক্সট, দ্য হলিডেজ হ্যাভ অলরেডি ড্যাশ। আচ্ছা, এটা আমরা কি করে বুঝবো? আমরা একটু সেন্টেন্স স্ট্রাকচারটা দেখার চেষ্টা করব। সাবজেক্ট আছে, হ্যাভ আছে, তারপর অলরেডি দেওয়া আছে। তাহলে হ্যাভ যদি দেওয়া থাকে তার মানে বুঝতে হবে এটা পারফেক্টে দেওয়া আছে। ঠিক আছে? আর পারফেক্টে দেওয়া থাকা মানে ভার্বের থার্ড ফর্ম থাকে। তাহলে দ্য হলিডেজ হ্যাভ অলওয়েজ, দ্য হলিডেজ হ্যাভ অলরেডি স্টার্টের থার্ড ফর্ম কি হয়ে যায়? স্টার্টেড হয়ে যায়, তাই না?
নেক্সট ৫ এর দাগের চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোইং। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। হি সেইড টু মি হোয়াট ইজ দিস? এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা ২ রকম ভাবে আমরা করি। এক, যদি WH ওয়ার্ড দিয়ে যদি রিপোর্টিং স্পিচটা যদি দেওয়া হয় সেটাকে আমরা করার সময় একরকম করি। আরেকটা যদি ইয়েস নো কোয়েশ্চেন থাকে তো সেটার সময় আমরা একরকম করি। যদি ইয়েস নো থাকে তাহলে আমরা ইফ বা whether দিয়ে করি। আর WH কোয়েশ্চেন যদি থাকে, WH ওয়ার্ড যদি থাকে তাহলে WH ওয়ার্ডটাই আমাদের লিখতে হয়। শুধু আমাদের এখানে সেই টু টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? আস্কড হয়ে যাবে। তাহলে আমরা কি করব? প্রথমটা হি আস্কড মি, হি আস্কড মি এরপরে হোয়াট, যেহেতু WH আছে, WH ওয়ার্ড, WH কোয়েশ্চেন, তো WH ওয়ার্ডটাই আমরা লিখব হি আস্কড মি হোয়াট। আচ্ছা এরপরে কি হয়? এরপরে আসবে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে সাবজেক্টটা কি আছে? দিস। আচ্ছা দিসটা তখন চেঞ্জ হয়ে কি হয়ে যায়? দিস থাকলে কি হয়ে যায়? দ্যাট। হোয়াট দ্যাট ওয়াজ। ইজটা হয়ে যাবে ওয়াজ। বুঝেছো? এখানে টেন্সের পরিবর্তন হয়। যেহেতু এটা পাস্ট টেন্সে দেওয়া আছে রিপোর্টিং ভার্বটা, সেহেতু এটা দেখো সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে। হোয়াট ইজ দিস? সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে। এটা যখন আমরা চেঞ্জ করবো এটা সিম্পল পাস্টে চলে যাবো। হোয়াট দ্যাট ওয়াজ। দিসটা দ্যাট হয়ে যায় আর ইজটা ওয়াজ হয়ে যাবে যেহেতু আমরা সিম্পল পাস্টে করছি। ঠিক আছে? নেক্সট, মাই ফাদার সেইড টু মি স্টাডি সিনসিয়ারলি। এটা দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যেখানে পরামর্শ, অনুমতি, অনুরোধ এগুলো দেওয়া হবে। তাহলে মাই ফাদার সেইড টু মি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? আমরা লিখি অ্যাডভাইসড, অর্ডার্ড, না এই ধরনের লিখি। তাহলে এখানে একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে। মাই ফাদার অ্যাডভাইসড মি, এরপরে আমরা কি দিই? টু দিই। এরপরে যা আছে সেটাই লিখবো। টু স্টাডি সিনসিয়ারলি। এখানে আর ভার্বে কোনো চেঞ্জ হবে না। টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম আমরা ইউজ করি, তোমরা ক্লাস 8 এ শিখবে ইনফিনিটিভ, টু স্টাডি সিনসিয়ারলি। ঠিক আছে? হয়ে গেল তাহলে ন্যারেশন চেঞ্জ। এরপর ভয়েস চেঞ্জ করব আমরা। এটাও তোমরা খাতায় তুলে নাও। চেঞ্জ দ্য ভয়েস। প্রথমে কি বলা আছে? শান্তনু উইল নট কল ইউ। শান্তনু উইল নট কল ইউ। তাহলে ভয়েস চেঞ্জ করার নিয়ম আমরা জানি। সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করি। ইউ উইল, এটা নেগেটিভে আছে, উইলের পরে নট হবে, উইল নট বি কল্ড বাই শান্তনু। ইউ উইল নট বি কল্ড বাই শান্তনু। আচ্ছা নেক্সট, দে ডিগ আ ওয়েল। তাহলে এটা কি করব? আ ওয়েল ইজ ডাগ বাই দেম। ঠিক আছে? রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য টেন্সেস মেনশন ইন দ্য ব্র্যাকেট। আচ্ছা টেন্স অনুযায়ী আমাদের এগুলোকে চেঞ্জ করতে হবে। টেন্স অনুযায়ী আমরা চেঞ্জ করব। প্রথমেরটা আমাদেরকে সিম্পল প্রেজেন্টে করতে হবে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে সিম্পল প্রেজেন্টে যখন আমরা করি সাবজেক্ট দিই, ভার্ব দিই, ভার্বের ফার্স্ট ফর্মটা দেব আর তারপরে অবজেক্ট দিই। তাহলে এখানে সাবজেক্ট আইটা আমাদের আই রাখতে হবে। হ্যাভ ডান দেওয়া আছে, তার মানে এটা পারফেক্টের দেওয়া আছে। এখানে মেন ভার্বটা কি? ডু ভার্বটা আছে। ডান, ডু, ডু ডিড ডান, তাহলে ডু কে নিয়ে আসবো আমরা। আই ডু, এটা ভার্বের প্রথম ফর্ম। এরপর অবজেক্ট দেবো আই ডু দ্য ওয়ার্ক। হলো? নেক্সট, রোহন ইজ গোয়িং টু স্কুল। সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স মানে কি? সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে আমরা রোহন লিখবো। ইজ গোয়িং টু স্কুল, সরি, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে। ইজ গোয়িং টু স্কুল, এখানে মেইন ভার্বটা আছে গো, তাহলে গো এর সিম্পল পাস্ট টেন্সে আমাদেরকে ভার্বের সেকেন্ড ফর্ম আনতে হবে। তাহলে এখানে যদি গোয়িং অর্থাৎ গো যদি মেইন ভার্বটা হয়, এর সেকেন্ড ফর্ম কি? ওয়েন্ট। তাহলে রোহন ওয়েন্ট টু স্কুল। বোঝানোর স্বার্থে তোমাদের আরেকবার বলছি, দেখো এখানে রোহনটা সাবজেক্ট,
সিম্পল পাস্টে কি হয়? সাবজেক্ট হয়। তারপরে কি হয়? ভার্বের সেকেন্ড ফর্ম হয়। তোমরা জানো ভার্বের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ৩ টে ফর্ম হয়। তাহলে গো হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্মে হয়ে যায় ওয়েন্ট। তারপরে আমাদেরকে অবজেক্ট দিতে হয়। আর অবজেক্ট কি? এই পুরোটা। মানে সাবজেক্ট এবং ভার্বকে ছাড়া যেটুকু পড়ে থাকে সেটা অবজেক্ট। আর এখানেও তাই দেখো, সিম্পল প্রেজেন্টে আমাদের করতে হয়েছিল সাবজেক্ট প্লাস ভার্বের ১ম ফর্ম দিতে হয়। তারপরে অবজেক্ট। বুঝেছো? এই হিসাবে আমরা কিন্তু করলাম। আফ্রিকা ইজ দ্য হটেস্ট কন্টিনেন্ট। এখানে কি বলেছে? ডিগ্রি, রাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং ডিগ্রি অফ কম্পারিজন। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের এটা করতে হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা করব এটা। আফ্রিকা ইজ দ্য হটেস্ট কন্টিনেন্ট। এখানে কম্পারেটিভ, তাহলে হটেস্ট এর যদি আমরা কম্পারেটিভ এ নিয়ে যাই কি হয়? হটার হয়ে যায়। তাহলে নো আদার কন্টিনেন্ট সরি, এটা পজিটিভ হয়ে যাবে। এইভাবে করতে হবে এটা। আফ্রিকা ইজ হটার দ্যান এনি আদার কন্টিনেন্ট। ঠিক আছে? ডিগ্রি চেঞ্জ করলাম, অর্থাৎ মিনিংটা একই আছে। কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের যে ডিগ্রিটা ওখানে হটেস্ট ছিল, ওইখানে আমরা হটার করলাম। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা হটার করব। তাহলে হট, হটার, হটেস্ট। তাহলে বলেছিল এইখানে যে আফ্রিকা হচ্ছে সবচেয়ে, মানে কি বলবো, গরম, সবচেয়ে গরম যে কন্টিনেন্ট, মহাদেশ, সেটা হচ্ছে সবচেয়ে উষ্ণতম। উষ্ণতম কন্টিনেন্ট হচ্ছে আফ্রিকা। তাহলে ওটাকেই আমরা কম্পারেটিভে করলাম। আফ্রিকা ইজ হটার দ্যান এনি আদার কন্টিনেন্ট। অন্যান্য সমস্ত মহাদেশের তুলনায় আফ্রিকা কিন্তু বেশি উষ্ণ। ঠিক আছে? আওয়ার স্কুল ইজ দ্য বেস্ট ইন দ্য টাউন, এটাও সুপারলেটিভে দেওয়া আছে। তাহলে বেস্ট হচ্ছে সুপারলেটিভ, এর কম্পারেটিভে কি হয়ে যায়? বেটার। গুড, বেটার, বেস্ট। আমাদের এই ডিগ্রিগুলো মনে রাখতে হবে। তার মানে বেটার। তাহলে আওয়ার স্কুল ইজ বেটার দ্যান, বেটার দ্যান এনি আদার স্কুল ইন দ্য টাউন। ঠিক আছে? হয়ে গেল গ্রামার। এবারে রাইটিং স্কিল। রাইটিং কি দেওয়া আছে দেখো। স্টোরি একটা রাইটিং আছে রাজাকে নিয়ে। আ কিং ওয়াজ ডিফিটেড বাই হিজ এনিমি 6 টাইমস। ৬ বার একটা রাজা পরাজিত হয়েছিল তার যে এনিমি গুলো ছিল শত্রুপক্ষ দ্বারা। hid himself in a cave, একটা গুহাতে তিনি লুকিয়েছিলেন। স্পাইডার ফেইল্ড 6 টাইমস টু ক্লাইম্ব আপ দ্য রুফ অফ দ্য কেভ। তিনি কি দেখেছিলেন ওই গুহার মধ্যে? একটা স্পাইডার, একটা মাকড়সা যে ৬ বার ব্যর্থ হয়েছিল ওই কেভ, অর্থাৎ গুহার যে ছাদটা আছে সেই ছাদে চড়তে ৬ বার ব্যর্থ হয়েছিল ওই স্পাইডারটা। ইট সাকসিডেড ইন দ্য 7th অ্যাটেম্প্ট। ৭ নম্বর প্রচেষ্টায় সে হচ্ছে সাফল্য পেয়েছিল ওই মাকড়সাটা। দ্য কিং ওয়াজ ইন্সপায়ার্ড, এটার প্রতি, এটা দেখে ওই রাজা অনুপ্রাণিত হয়েছিলেন। ফট এগেইনস্ট দ্য এনিমিজ ফর দ্য 7th টাইম। তার যে শত্রুপক্ষ তাদের বিরুদ্ধে তিনি ৭ নম্বর বার তিনি লড়াই করেছিলেন, বিকেম সাকসেসফুল। আর সেই সময় তিনি সাফল্য পেয়েছিলেন। অর্থাৎ জয়ী হয়েছিলেন। তাহলে এই পয়েন্টগুলো দিয়ে আমাদের স্টোরিটা লিখতে হবে। আমি এখানে স্টোরিটা লিখে দিয়েছি। তোমরা দেখবে। দেখো এখানে আমি টাইটেলটা দিয়েছি নেভার গিভ আপ। কখনোই আমাদের হার মেনে নেওয়া উচিত নয়। আর তার সাথে আমি একটা মোরাল দিয়ে দিয়েছি, ট্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন টিল ইউ সাকসিড। যতক্ষণ না তুমি সাফল্য পাচ্ছ ততক্ষণ তুমি চেষ্টা করে যাও, করে যাও। এটা জীবনেও কিন্তু সবার জীবনেই কিন্তু এটা একটা মূল মন্ত্রর মতো একটা কিন্তু কাজ করে। তো দেখো, ওয়ান্স আ কিং ওয়াজ ডিফিটেড বাই হিজ এনিমিজ 6 টাইমস, হি বিকেম স্যাড অ্যান্ড হিড হিমসেলফ ইন আ কেভ।
একবার কি এক রাজা তার শত্রুপক্ষ দ্বারা ৬ বার তিনি পরাজিত হয়েছিলেন। আর তারপর তিনি নিজেকে আড়াল করেছিলেন, লুকিয়ে আত্মগোপন করেছিলেন, লুকিয়ে রেখেছিলেন কোথায়? ইন আ কেভ অর্থাৎ কোনো একটা গুহাতে। দেয়ার হি স আ স্পাইডার ট্রাইং টু ক্লাইম্ব টু দ্য রুফ। সেখানে তিনি দেখেছিলেন যে একটা স্পাইডার, একটা মাকড়সা চেষ্টা করছিল তার ছাদে ওই কেভটা অর্থাৎ গুহাটার ছাদে ওঠার। ইট ফেইলড ৬ টাইমস বাট ডিড নট গিভ আপ। এটা ৬ বার ব্যর্থ হওয়ার পরও কিন্তু হাল ছেড়ে দেয়নি। ঠিক আছে? ইন দ্য সেভেন্থ অ্যাটেম্প্ট ইট সাকসিডেড। ৭ নম্বর প্রচেষ্টায় এটা সাফল্য পেয়েছিল। আর কি বলছে দেখো, দ্য কিং ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য স্পাইডার। এই ঘটনার দ্বারা রাজা কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন। হি গ্যাদার্ড কারেজ, সাহস অনেকটা জোগাড় করেছিলেন। কেম আউট অফ দ্য কেভ, গুহা থেকে বেরোলেন অ্যান্ড ফট অ্যাগেইন, আবার তিনি লড়াই করেছিলেন। ইন দ্য সেভেন্থ ব্যাটল, ৭ নম্বর যে যুদ্ধটা ছিল সেখানে হি ডিফিটেড হিজ এনিমিজ অ্যান্ড বিকেম সাকসেসফুল। তার যে শত্রুপক্ষ তাদের তিনি হারিয়েছিলেন এবং সাফল্য পেয়েছিলেন। Thus the king learned a great lesson. এইভাবেই কিন্তু রাজা একটা খুব মহান একটা পাঠ, তিনি জীবনের একটা পাঠ কিন্তু শিখেছিলেন। তাহলে এখানে মোরালটাও দিয়ে দিয়েছি, এটা তোমরা খাতার মধ্যে তুলে নাও। ঠিক আছে? তাহলে তোমাদের রাইটিংও হয়ে গেল। এই মডেলটা তোমাদের কমপ্লিট। নেক্সট ৫ নম্বর মডেল নিয়ে আবার একটি ভিডিওতে আমি হাজির হব। ঠিক আছে?